গভীর ভয়ানক জঙ্গল ও সমুদ্রের পাশে বসবাস করে এমন কিছু আদিবাসী যারা ছিল খুবই হিংস্র, যারা মানুষের মাথা কেটে ঝুলিয়ে রেখে তাদের হিংস্রতার বহিঃপ্রকাশ করত। সত্যিকারভাবেই এমন হিংস্র আদিবাসী বাস করে, যেখানে দেখতে পাওয়া যায় এক ব্যক্তি মৃত মানুষের ছবি এঁকে বেড়ায়। কি তার পরিচয়? কেনই বা সে এমন করে? কিছু শাসক যারা নির্দোষ মানুষকে গুলি করে মেরে রাখতো, কেন এমন করতো তারা? এমনকি তারা আদিবাসীদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখতো। এর রহস্যই বা কি? তা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চার মুভি, যার নাম দ্য কনভার্ট। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রায় 500 বছর আগে নিউজিল্যান্ডে মাউরি নামে এক আদিবাসী দল ছিল, যারা পাথর কেটে অস্ত্র বানিয়ে তা দিয়ে শিকার করত। ঊনবিংশ শতাব্দীতে এই আদিবাসীদের সাথে মাউরি উপজাতির একটি সম্পর্ক তৈরি হয়। ইংরেজরা তাদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে শহর তৈরি করা শুরু করে, আর তারা আদিবাসীদের বন্দুক, বোমা দিত ও তাদের এগুলোর প্রশিক্ষণ দিত। মুভির শুরুতে আমরা একটি জাহাজকে সমুদ্রে দেখতে পাই। সময়টি ছিল 1830। জাহাজটি একটি বিরাট ঝড়ের মধ্যে পড়ে। সেখানে জাহাজের উপরে খুঁটি ভেঙে একজন প্রাণ হারায়। জাহাজে ফুটো হওয়ায় ক্রমাগত পানিও ঢুকতে থাকে। এদিকে আমরা থমাস মুন্ট নামের এক লোককে দেখতে পাই, আরেকটি লোক যার নাম ছিল কিজমে, যে মুন্টকে রক্ষা করার জন্য খুবই উদ্গ্রীব ছিল। কারণ আদিবাসী এক নেতা যার নাম মায়ানমি কাছ থেকে কিছু ইংরেজ মেনে জমি ভাড়া নিয়েছিল। তারা সেখানে এডওয়ার্ড নামে একটা শহর গড়তে যাচ্ছে, আর মুন্ডোকে নিযুক্ত করা হয়েছিল সেই শহরের গির্জার দায়িত্ব পালনের জন্য। তার মানে মুন্ডো ছিল একজন পাদ্রী, আর তাই তাকে বাঁচানোর জন্য সবাই চেষ্টা করছিল। এদিকে জাহাজের এমন পরিস্থিতি দেখে মুন্ডো ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না কি করবে। সে ভয়ে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে। এদিকে ঝড় থেমে সকাল হয়। আগের দিনে যে লোকটির মৃত্যু হয় তারা তার লাশ সমুদ্রে ভাসিয়ে দেয়। এটাই ছিল সমুদ্র পথের নিয়ম। যেতে যেতে অবশেষে তারা দ্বীপটির কাছে চলে আসে এবং এক পর্যায়ে দ্বীপে এসে থামে, যাতে করে তারা কিছু খাবার ও জাহাজের যে ক্ষতি হয়েছে তা সারিয়ে নিতে পারে। তবে মানুষের কাছে শোনা যায় এই দ্বীপটি নাকি অনেক ভয়ানক, যার আনাচে কানাচে মাওরি আদিবাসীদের বসবাস। আর এই মাওরি আদিবাসীদের কাছে কেজলি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে। আদিবাসীরা কিজলিকে খুব বিশ্বাস করত। তারা তাকে এমন বিশ্বাস করত যে মাওরিদের এক নেতা যার নাম আকাটেরিওয়া, সে তার ছেলে উনুককে জাহাজ চালানো এবং শহরের মানুষের আদব কায়দা শেখানোর জন্য কেজলির কাছে পাঠায়। মুন্ডো দ্বীপে ঢুকে ভাবতে থাকে তারা হয়তো ভুল করে ফেলেছে, কারণ মাওরি আদিবাসীরা ভয়ানক ও হিংস্র। এদিকে মুন্ডো দেখতে পায় মাওরি আদিবাসীরা তাকে অস্ত্র নিয়ে ঘিরে ফেলেছে, কিন্তু কেজলি এসে সবকিছু সামাল দেয়। এদিকে অনুপকে পাওয়া যাচ্ছে না। মুন্ডু সারা রাতের দখলে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়ে। হঠাৎ করে সে কিছু চিৎকার শুনতে পায়। সে যেয়ে দেখে আকাটারিয়া, উনক ও তার দলের কিছু লোক মাওরি আদিবাসীদের লোক দিয়ে ধরে গলা কেটে ফেলছে। মুন্ডু দেখে অবাক হয়ে যায়, কারণ তারা নিজেরা কেন নিজেদের হত্যা করছে। আসলে মাওরি আদিবাসীদের মধ্যেও কিছু ভাগ ছিল, আর এক গোষ্ঠীর লোকেরা কথায় কথায় মানুষ হত্যা করত। একসময় মুন্ডু আকাটারিওকে জিজ্ঞেস করে কেন এভাবে নিজেদের মানুষদের হত্যা করছেন। মানুষ হত্যা করা কি ঠিক না? তখন আকাটিরিয়া বলে এদের হত্যা না করলে এদের জমি কিভাবে নেব। মুন্ডো তাদের অনুরোধ করলেও তারা শোনে না। আকাটিরিয়া বলে আদিবাসীদের কিছু নিয়ম আছে, কিছু দিবে তো কিছু পাবে। সে বলে তোর ঘোড়াটা আমাকে দে, তার পরিবর্তে একজনের প্রাণ আমি দেব। এদিকে আকাটিরিয়া একটি মেয়ে ছাড়া তার পরিবারের সবাইকে মেরে ফেলে। মেয়েটি প্রতিবাদ করতে গেলে তাকেও মেরে ফেলার হুমকি দেয় আকাটারিয়া। এমনকি সে তাদের মাংস খাওয়ার কথাও বলে, কারণ সে ছিল নরখাদক। এরপর মুন্ডো সেই মেয়েটিকে নিয়ে কেজলের জাহাজে উঠে পড়ে। কিছু সময় পর যাত্রার পর তারা সেই এডওয়ার্ডের শহরে চলে আসে। মুন্ডোর সাথে একজন আদিবাসী মেয়েকে দেখে সেখানকার লোকেরা একটু অন্য চোখে দেখে, কারণ মুন্ডো একজন পাদ্রী। এদিকে দেখা যায় মেয়েটির পাঁজরে একটা বিশাল ক্ষত হয়েছে, আর মেয়েটি একটা ধারালো অস্ত্র দিয়ে নিজের বুক নিজেই কাটতে থাকে। কারণ তাদের নিয়ম হলো যে তাদের প্রিয়জন হারালে এভাবেই তারা দুঃখ প্রকাশ করে। মেয়েটি অনেক অসুস্থ হলে মুন্ডো ডাক্তারের সাহায্য চায়, কিন্তু ডাক্তার স্পষ্ট বলে দেয় সে ইংরেজ ছাড়া কোনো আদিবাসীর চিকিৎসা করবে না। এদিকে তারা জানতে পারে মাউরি আদিবাসীরা যেখানে থাকে ওই জায়গাগুলো বসবাসের জন্য খুবই উপযোগী, আর মাউরি আদিবাসীর বেশিরভাগই বোকাশোকা এবং হিংস্র। তাই তাদের মধ্যে যদি খুব সহজেই যুদ্ধ লাগানো যায়, তাহলে তারা নিজেদের মধ্যে যুদ্ধ লেগে নিজেরাই বিনাশ হয়ে যাবে।
আর তারা সব জায়গা দখল করে নিতে পারবে। মাউরিরা ভাবতো ইংরেজরা তাদের আধুনিক করে তুলছে, কিন্তু তাদের ইচ্ছে ছিল ভিন্ন। এদিকে মুন্ডো শার্লেট হ্যাগটি নামের এক মহিলার সাথে পরিচয় হয়, যে গরিবদের আয়ুর্বেদিক চিকিৎসা দিত। শার্লেট আদিবাসী মেয়েটিকে দেখে চিনতে পারে। এই মেয়েটা ছিল মায়ানমির মেয়ে, আর এই মেয়েটার নাম রাঙ্গিমায়। শার্লেট রাঙ্গিমায়ের চিকিৎসা শুরু করে তাকে সুস্থ করে তোলে। এদিকে দেখা যায় আকাটারিয়া ইংরেজদের তেমন পাত্তা দেয় না। আকাটারিয়া অস্ত্র হাতে পাওয়ার পর সব মাউরিদের জমি দখল করার চেষ্টা করে। এদিকে দেখা যায় আদিবাসীদের একটা দল এগজ নগরে প্রবেশ করে, আর এই দলটা ছিল মায়ানুমির দল। মায়ানুমির কাছ থেকে ইংরেজরা এই জায়গাটা ভাড়া নিয়েছিল। মায়ানুয়া জানতে পেরেছে তার মেয়ে এখানেই আছে, আর তার মেয়ের স্বামীকে আকাটারিয়া মেরে ফেলেছে। তাই বদলা নেওয়ার জন্য আকাটারিয়ার কিছু লোককে ধরে নিয়ে এসে আর তার মেয়ের সামনেই তাদের হত্যা করে এবং বলে আকাটারিয়াকে সে হত্যা করবে। তারপর সে তার মেয়েকে মন্ডোর কাছে রেখে যায় আধুনিক আদব কায়দা শেখার জন্য। ধীরে ধীরে রাঙ্গিমাই মন্ডো ও শার্লেটের কাছ থেকে আদব কায়দা শিখতে থাকে। এদিকে দেখা যায় এক আদিবাসী ছেলে এক ইংরেজ মেয়েকে ভালোবাসার কারণে তাকে রাতের আঁধারে হত্যা করে ফেলে। মন্ডো এসব দেখে খুব রাগ করে। যে ছেলেটি খুন হয়েছে তার নাম ছিল পাহিরুয়া, আর তাকে যে খুন করেছে সে নাকি ধরা পড়েছে, এরকম খবর আসে মন্ডোর কাছে। কিন্তু মন্ডো যে দেখে এক গরিব লোককে ধরে জোর করে স্বীকার করানো হচ্ছে সে নাকি খুন করেছে। মুন্ডু বুঝতে পারে যে সে জঞ্জাল ও খারাপ মানুষ থেকে দূরে থাকতে চাইলেও এই শহরে জঞ্জাল ও খারাপ মানুষ আছে, তাই সে ঠিক করে এখানে সে আর থাকবে না। তবে এটাও ঠিক যে দুজন মারা গেছে, তার বদলাও সে নেবে। মুন্ডু যখন মায়ানুয়ের এলাকায় যায় তখন মায়ানি তার ছেলের হত্যার প্রতিশোধ কিভাবে নেবে তা জানতে চায়। তখন মুন্ডু বলে, যেহেতু ইংরেজরা তোমার কাছ থেকেই এগোয়ার্ড নগর ভাড়া নিয়েছে, তাই প্রথমে সেখানকার ভাড়াটা বাড়িয়ে দাও। এদিকে মুন্ডো ও শার্লট সেখানেই থেকে যায়। মুন্ডোর একটা ভালো গুণ ছিল, সে চোখের সামনে যাকে দেখতে পেত তাকে এঁকে ফেলতো। তাকে আঁকাকে করতে দেখে মায়ানুয়ের এলাকার এক লোক তাকে সন্দেহ করে ও তার খাতা খুলে দেখতে পায় অনেক মৃত লোকের চিত্র। কিন্তু কেন মুন্ডো চিত্র এঁকেছে? যে মানুষটি শান্তিপ্রিয়, যে পাদ্রী শান্তির বাণী শোনায় সব সময়, তার খাতায় এমন চিত্র কেন? তাই তার উপর সন্দেহ আরো বেড়ে যায়। তারা ভাবে মুখোশের আড়ালে সে কোনো শত্রু নয় তো। তাই তারা মুন্ডোকে ডেকে খাতাটা দেখে জিজ্ঞেস করে এই চিত্রের মানে কি। মুন্ডো যা জানায় তাতে তারা আরো অবাক হয়ে যায়। মুন্ডো বলে আসলে সে কোনো পাদ্রী নয়, সে ইংরেজ বাহিনীর একজন সৈনিক ছিল। মুন্ডো ও তার দলের লোকেরা নির্দোষ মানুষদের হত্যা করত। একসময় মুন্ডো বুঝতে পারে সে ভুল করছে, কারণ সেই লোকগুলো তাদের শত্রু ছিল না, তারা ছিল কিছু মহিলা ও নিষ্পাপ শিশু। এই ঘটনা মুন্ডোকে প্রচন্ড আঘাত করে ও সে সম্পূর্ণ পাল্টে যায়। সে সেনাবাহিনীর চাকরি ছেড়ে পাদ্রী হয়ে যায়, আর তখন থেকে সে এই ছবিগুলো আঁকতে শুরু করে। এদিকে দেখা যায় সে মাউরিদের অস্ত্র চালানো শিখতে থাকে, রাঙ্গুমায়ও বন্দুক চালানো শিখে। অন্যদিকে শার্লেট ও মন্ডোর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। শার্লেটের পিঠে ক্ষত দেখে মন্ডো জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। শার্লেট বলে আমার স্বামী যুদ্ধে ছিল, সে যুদ্ধে মারা যায়, এরপর আমার আশ্রয় ও টাকা কোনোটাই ছিল না। একবার দোকান থেকে খাবার চুরি করার অপরাধে আমাকে গ্রেপ্তার করা হয়। আমাকে যখন গ্রেপ্তার করে জাহাজে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মাউরিয়া জাহাজ আক্রমণ করে। তারা জাহাজের সব কটাকে মেরে ফেলে, শুধু আমি বেঁচে থাকি, কারণ আমি চিকিৎসা দিয়ে মায়ানমির ভাইকে বাঁচিয়েছিলাম। এরপর মায়ানমি আমাকে এগওয়ার্ড শহরে রেখে এসেছিল। এদিকে কেজলি কিছু বন্দুক নিয়ে মায়ানমির কাছে যায় কাটারিওর সাথে যুদ্ধ লাগার আগে টাকা পয়সা ও খাবার বিনিময়ে সেগুলো বিক্রি করার জন্য। কিন্তু মন্ডো সেই না নিতে অনুরোধ করে, কারণ সে মনে করে ইংরেজরা ও কেজলি বুদ্ধি করে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে তাদের ধ্বংস করতে চাচ্ছে, যাতে তারা সবকিছু দখল করতে পারে। তখন মায়ানমি মন্ডোকে বলে তুমি যদি আকাটেরিওকে অহিংসের পথে থেকে আনতে পারো তাহলে আমরা সবাই তোমার কথাই চলবো। তখন মন্ডো কেজলির সাথে আকাটারিওয়ার কাছে যাওয়ার জন্য রওনা দেয়, কারণ কেজলি বন্দুক বিক্রি করতে তার কাছেই যাচ্ছিল। কারো কারো গলায় আতঙ্কের সুর শোনা যায়, কারণ আকাটিরও ছিল খুব হিংস্র। এদিকে দেখা যায় রাঙ্গিমার ও জাহাজে উঠে পড়ে। মুন্ডু কোনোভাবেই রাঙ্গিমাকে বিপদে ফেলতে চায় না, তাই সে তাকে জাহাজে রেখে যায়। মুন্ডু যখন আকাটুরের এলাকায় পৌঁছায় দেখা যায় তার লোকেরা অস্ত্র নিয়ে এদিক সেদিক ঘুরছে। মুন্ডু আরো দেখতে পায় অনেকগুলো নরমুন্ডু ঝুলিয়ে রাখা হয়েছে।
মুন্ডু ভয় না পেয়ে আকাটেরুয়ের কাছে যায় এবং বলে, ইংরেজরা বিভিন্নভাবে তোমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, যাতে তোমরা একে অপরের সাথে যুদ্ধ করে মারা যাও আর তোমাদের জায়গা ওরা দখল করতে পারে। তাই মায়ানমি চায় তোমার সাথে মিলেমিশে থাকতে। কিন্তু আকাটেরুয়া ছিল চরম হিংস্র ও সাইকো প্রকৃতির। কারণ সে বলে, মুন্ডু, আমরা কখনো শান্তিতে বিশ্বাসী না। আমাদের গোষ্ঠী সবসময় হিংস্র, আর আমাদের এলাকায় মায়ানমের কারো লাশ পড়ে না থাকলে ভালো লাগে না। আর ইংরেজদের ভয় দেখে আমাদের লাভ নেই, কারণ আমরাও কম শক্তিশালী না। আমার যতক্ষণ শক্তি আছে আমি আমার শত্রুদের হত্যা করব আর তাদের মন্ড ঝুলিয়ে রাখবো, যা তুমি দেখে এসেছো। আর মায়ানমের সাথে শান্তি স্থাপন করব তখন, যখন তার মুন্ডু আমি কেটে ফেলবো। তাই মুন্ডু বুঝতে পারে তার সাথে কথা বলে লাভ নেই, তাই সে বের হয়ে যায়। এদিকে কেজলি বন্দুকের বিনিময়ে 1500 কুর ও 200 জুড়ি আলু দাবি করে, কিন্তু কেজলির আনা বন্দুক দিয়ে তাকে হত্যা করে ফেলে আকাটারিওয়া। চেঁচামেচি শুনে মুন্ডু বুঝতে পারে কিছুতে একটা হয়েছে, তাই সে তাড়াতাড়ি পালাতে চায়। কিন্তু এক মাউরি এসে তাকে আক্রমণ করে। ঠিক সেই সময় রাঙমে এসে পিস্তল দিয়ে আদিবাসীকে মেরে মুন্ডুকে বাঁচিয়ে নিয়ে যায় এবং কোনো মতে ঘোড়ায় চড়ে পালিয়ে যায়। অন্যদিকে আকাটিরিওর লোকেরা কেজলির জাহাজ আক্রমণ করে ও তার লোকদের মেরে অস্ত্র গোলাবারুদ লুট করে নেয় আর জাহাজ নিয়ে মায়ানুমের এলাকার দিকে রওনা দেয়। মুন্ডু রাঙ্গামিকে নিয়ে মায়ানুমির এলাকায় ফিরে আসে ও সেখানকার সব ঘটনা খুলে বলে। মায়ানুমি বলে, যুদ্ধ করে হয় বাঁচবো না হয় মরবো, কিন্তু কারো কাছে মাথা নত করবো না। তাই সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। মুন্ডু যেহেতু সৈনিক ছিল, তাই শত্রুকে কিভাবে ফাঁদে ফেলা যায় তার কৌশল সবাইকে শেখায়। আড়াল থেকে গুলি করার জন্য কিছু উঁচু টাওয়ারের মতো তৈরি করে, এছাড়া মাটিতে গর্ত করে রাখে। এদিকে আকাটারীয় দলও সেখানে চলে আসে আর তারা আক্রমণ করে দেয়। কিন্তু তারা ভাবতে পারেনি তাদের যুদ্ধের কৌশল এত তীক্ষ্ণ হবে। তারা বিভিন্ন উপায়ে আকাটারীয় সৈন্যদের পরাস্ত করতে থাকে, বন্দুক দিয়ে গুলি করে ধোঁয়া জ্বালিয়ে তাদের হত্যা করতে থাকে। একসময় দেখা যায় অনুক আহত হয়ে পড়ে আর মন্ডো শার্লেটের সাহায্য নিয়ে একের পর এক শত্রু হত্যা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি গুলি শার্লেটের বুকে লাগে ও সে মারা যায়। ভালোবাসার মানুষকে হারিয়ে মন্ডো আরো হিংস্র হয়ে যায় ও একের পর এক শত্রু মারতে থাকে। অন্যদিকে রাঙিমাই ও মায়ানি মিলে সবাইকে হত্যা করে, শুধু অনুপ ও আকাটেয়ুকে ছাড়া। আকাটেয়ু ও অনুপ মায়ানুমির দলের কাছে হার মেনে আত্মসমর্পণ করে। মায়ানি আকাটেয়ুকে বলে, এই যুদ্ধে আমি চাইনি, আমি শান্তি চেয়েছিলাম, কিন্তু তুমি তো জানো আমাদের মধ্যে নিয়ম আছে, কোনো দলের প্রধান যদি হেরে যায় তাকে হত্যা করতে হয়। আর তাই মায়ানুই আকাটেরুকে হত্যা করে ফেলে, কিন্তু অনুপকে মারে না, বরং অনুপের সাথে রাঙিমার বিয়ে দিয়ে দুই গোষ্ঠীর মধ্যে শান্তি স্থাপন করে। এই ঘটনার 4-5 বছর পর দেখা যায় অনুপ মায়ানুই দলের প্রধান ও মন্ডু তাদের দলেরই একজন হয়ে যায় এবং সে আর ইংরেজদের কাছে ফিরে যায় না। সে মায়ানমিদের পরামর্শদাতা হিসেবেই থেকে যায় আর তারা ধীরে ধীরে সভ্য হতে থাকে ও এক সময় ইংরেজদের জঙ্গল থেকে তাড়িয়ে দেয়, কারণ জঙ্গল তো আদিবাসীদের জন্যই পারফেক্ট। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন হলো আজকের এক্সপ্লেনেশন তা কমেন্ট করতে ভুলবেন না, আর পরবর্তী এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।